TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন কিংবা আরো পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি বিষয় নির্ধারণ করেছি যে বিষয়টি আমাদের যারা, বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি, যারা আমরা স্পন্সরশিপ দিয়ে আমাদের আত্মীয় স্বজনদেরকে এই আমেরিকায় আনতে চাই কিন্তু ব্যাকলকের কারণে নানা জটিলতা তৈরি হয়েছে, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাইবো যে ইমিগ্রেশন ব্যাকলকে দীর্ঘদিন আটকে আছে আপনার স্বপ্ন, অর্থাৎ আপনার আমাদের সকলের স্বপ্ন, মানে যারা আমরা আবেদন করেছি নিজেদের আত্মীয় স্বজনের জন্য, তারা B1 B2 ভিসায় কি পরিবারের সাথে দেখা করতে পারবেন বা দেখা করা সম্ভব, অর্থাৎ তাদেরকে কি আনা সম্ভব, এই বিষয়টি আজকে আমাদের আলোচনার মূল বিষয় হিসেবে বিবেচিত হয়েছে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো এই বিষয় সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হচ্ছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় সার্টিফাইড প্যারালিগাল জনাব বেলায়েত হোসেন বেলাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিভেনের সকল দর্শককে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এই সারা দিনের অনেক ব্যস্ততা থাকে, সবকিছু উপেক্ষা করে কমিউনিটির স্বার্থে খুব চমৎকার একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করতে এসেছেন। তো এই বিষয়টি আলোচনা করার আগে এর গুরুত্ব সম্পর্কে একটা মিনিট আমি দর্শকদের সঙ্গে কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়টি শুধু ভিসা বা কাগজপত্রের নয়, এটা অপেক্ষা, এটি ভালোবাসা, এটি হাজারো প্রবাসী পরিবারের দীর্ঘশ্বাসের গল্প। আমেরিকায় বসবাসরত অনেক বাংলাদেশি বৈধভাবেই তাদের বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান কিংবা আপনজনদের জন্য ইমিগ্রেশন আবেদন করে রেখেছেন, কিন্তু বাস্তবতা হলো ব্যাকলকের জটিলতায় সেই আবেদনগুলো বছরের পর বছর ঝুলে রয়েছে। এই দীর্ঘ সময় কেউ হয়তো মা বাবার শেষ সময় পাশে থাকতে পারেন না, কেউ হয়তো সন্তানের বেড়ে ওঠা দেখেন না বা সন্তানকে বড় হতে দেখেন শুধুমাত্র মোবাইল স্ক্রিনে, আবার কেউ প্রিয়জনের মুখ দেখার আশায় দিন গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ে। আর এই অপেক্ষার মাঝে একটি প্রশ্নই বারবার উঠে আসে, ইমিগ্রেশন আবেদন পেন্ডিং থাকলেও কি B1 B2 ভিসায় সাময়িকভাবে আমেরিকায় এসে পরিবারের সঙ্গে দেখা করা যায়? তাই এই প্রশ্নের সাথে জড়িয়ে আছে যেমন একদিকে আশা, অন্যদিকে আছে বড় ধরনের আইনি ঝুঁকি কিংবা 5,000, 10,000 বা $15,000 বড় অঙ্কের বন্ডের খরচ। তাই একটি ভুল বা আবেগী সিদ্ধান্ত একদিকে যেমন আপনার স্বপ্ন সত্যির পাখা মিলতে পারে, তেমনি অন্যদিকে ভবিষ্যতে পুরো ইমিগ্রেশন প্রক্রিয়াকেই বিপদের মুখে ফেলে দিতে পারে। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা আবেগ দিয়ে নয় বরং বাস্তবতা দিয়ে এই বিষয়টি বুঝতে চাইব। আইন কি বলে, কনসুলার অফিসাররা কিভাবে বিষয়টি দেখেন, কোন পথে গেলে নিরাপদ আর কোন পথে গেলে ঝুঁকি, এসব প্রশ্নের উত্তর জানতেই আমাদের সাথে রয়েছেন একজন অভিজ্ঞ সার্টিফাইড প্যারালিগাল, যাকে একটু আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শক, তাই আজকের এই আলোচনা হয়তো আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, হয়তো কাউকে বড় একটি ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করবে, প্রিয়জনের সাথে দেখা করার আকাঙ্ক্ষা যেন অজান্তেই ভবিষ্যতের দরজা বন্ধ করে না দেয়, সেই সচেতনতার কথাই আজ আমরা বলবো। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ইমিগ্রেশন ব্যাকলকে দীর্ঘদিন আটকে আছে স্বপ্ন, B1 B2 ভিসায় কি পরিবারের সাথে দেখা হওয়া সম্ভব? যারা বেলায়েত হোসেন বেলায়েত, সামান্য আজকের বিষয়ের গুরুত্বটা আমি তুলে ধরেছি, মানবিক দিকটাও আমি কিছুটা হলে বর্ণনা করেছি, বাস্তব অবস্থা এর থেকে আরো কঠিন। তো আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাই, যারা দীর্ঘদিন ধরে আমাদের বাবা মা, আত্মীয় স্বজন বা আমার স্ত্রী পরিজনদেরকে বা স্বামীর জন্য আবেদন করে রেখেছি, তারা এই যে ব্যাকলকে পড়ে গেছে, এই অবস্থা থেকে পরিত্রাণ পাবার জন্য আইনগতভাবে কোনো সুযোগ আছে কিনা, যেটাকে আমরা B1 B2 ভিসার কথা বলতে পারি, সেইটা আবেদন করে নিয়ে এসে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার বিষয়টি আমরা ভাবতে পারি কিনা? ধন্যবাদ আবার রানা ভাই আপনাকে। ইয়েস,
যদি কেউ চায়, লেটস সি আপনার আব্বা আম্মা মনে করেন, অথবা কারো হয়তো হাজব্যান্ড ওয়াইফ অথবা বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করা আছে, মরার উপর খাড়ার গা। খাড়ার গা। আগেতেই অনেক ব্যাকলগ ছিল, পিছনে ছিল, অ্যান্ড দেন নিউ আমাদের প্রেসিডেন্ট হোয়াটএভার। সো হয়তো সাময়িকের জন্য মনে হচ্ছে যে সাময়িক, সেটা প্রেসিডেন্ট সম্ভবত লঙ্গারই করবেন। যতদিনে উনি ক্ষমতায় আছেন সম্ভবত উনি সহজে এটা ছাড় দিবেন না। মেবি তার নির্বাচনী ইশতেহারে যা ছিল সেটা বাস্তবায়ন সম্ভবত কোর্টে যাবে, কোর্টে যাচ্ছে। বাট স্মার্ট প্রেসিডেন্ট, উনি কিন্তু ব্যান্ড বলে নাই, বলছে সাময়িক স্থগিত, পজ। পজ। কোর্টে গিয়েও কিন্তু সুবিধা করতে পারবেন না। আমি তো আপাতত আমি বলছি টাইমিং, মানে প্রেসিডেন্টের ভাষা, আমি টাইমিং বন্ধ চাচ্ছি, নট ফর এভারের জন্য। আপনি কোর্টে তখনই প্রেসিডেন্ট এগেনস্টে খুব ভালো স্ট্রং করতে পারবেন যদি ফুললি স্টপ করে দেয়। স্মার্ট প্রেসিডেন্ট, সে বলতে আপাতত পজ। ওকে, ইভেন যদি আপনি আমরা যদি চাই, যাদের যে সমস্ত স্ট্যাটাস আছে, লেটস সে আপনি পাসপোর্ট ধরে আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার আব্বা আম্মার জন্য আনবেন, অ্যাপ্লিকেশন কিন্তু ওপেন আছে, অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। দ্যাট মিনস প্রেসিডেন্ট বন্ধ করে নাই। ওকে, প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ নিয়ে, যেহেতু সাময়িক স্থগিত আছে আপাতত, শুধুমাত্র ইন্টারভিউ হবে না। কাদের? যারা আসার পরে দেশে গ্রিন কার্ড পাবেন তাদের ইন্টারভিউ হবে না। আচ্ছা, আপনার কোশ্চেন ছিল B1 B2 ভিজিট ভিসায় যদি আসতে চায়, ইয়েস এখন ওপেন আছে, বিকজ অফ রেগুলার ইন্টারভিউ নাই। আগে হয়তো যদি আমরা ট্রাই করতাম যে কাউকে ইন্টারভিউর জন্য 6 মাস 1 বছরও লাগতো ইন্টারভিউ ডেট পাওয়ার জন্য, এখন 15 দিনেও পাওয়া যায়। বাট যদি আপনার ডকুমেন্ট ভালো হয়, অফিসকে যদি আপনি এক্সপ্লেন করতে পারেন, এবং ব্যাকগ্রাউন্ড ওর আপনি যেই কনসার্নটা নিয়ে আপনি দাঁড়াবেন সেটা যেন মোটামুটি অথেন্টিক হয় এবং ভালো কিছু হয়, তখন যেন আপনার ইন্টারভিউটা ইজি হয়। ইয়েস, বাধ্যতামূলক না যে আপনাকে 5,000 10,000 15,000 চার্জ করবে। নিউ পাইলট প্রোগ্রাম বলছি আপনাকে, ইটস এ নিউ এডিশনাল প্রোগ্রাম। আগের যেটা 5 ইয়ার্সের মাল্টিপল ছিল স্টিল কিন্তু এক্সিস্ট। নিউ হচ্ছে গভর্নমেন্ট চাচ্ছে টাকা দিয়ে আসো, গ্যারান্টি তুমি চলে যাবা, 30 ডেজের জন্য দিব, নির্দিষ্ট এয়ারপোর্টে ঢুকবা, নির্দিষ্ট এয়ারপোর্ট দিয়ে তুমি বের হয়ে যাবা। তার মানে আমি সেফ, গভর্নমেন্ট সেফ, রাইট? সো আমি সেফ, গভর্নমেন্ট সেফ। 5 ইয়ার্স দিলে অনেকেই থাকে, সেজন্য হয়তো চাচ্ছে কম দিবে অথবা দিবে না। বাট স্টিল ওরা বলে নাই যে 5 ইয়ার্স আপনার ফুললি ক্লোজ, না, 5 ইয়ার্স স্টিল ইজ এক্সিস্ট। কনসুলার যদি আপনাকে মনে করে যে না আপনি গিয়ে চলে আসবেন, তাকে যদি সামহাও আপনি কনভিন্স করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে সে 5 ইয়ার্সের মাল্টিপল দেবে। এবার তার যদি মনে আসে যে আপনাকে 5,000 10,000 আর 15,000 বন্ডের মধ্যে বলবে, সেটাও বলতে পারে, আবার নাও বলতে পারে। যদি না হয় তাহলে আপনার 5 ইয়ার্স মাল্টিপল দেবে। এই 5 ইয়ার্সের মাল্টিপল দিয়ে আপনি আসা যাওয়া করতে পারবেন যদি আপনাকে দেয়। বাট যদি আপনাকে বন্ডে দেয় তাহলে কিন্তু আপনার 30 ডেজের ভিসা দিবে। বন্ড হলে 30 ডেজের ভিসা হবে, নাম্বার 1। নাম্বার 2, ওই বন্ড অ্যাপ্লিকেশন কিন্তু থাকবে, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। 5 ইয়ার্সে পারবেন, 5 ইয়ার্সের মধ্যে কোথাও নিষেধ নাই। আগে যা ছিল স্টিল ওল্ড ওয়ান এক্সিস্ট। বাট নিউ পাইলট প্রোগ্রাম যেটা হচ্ছে 5,000 10,000 15,000, ওটা কিন্তু 30 ডেজের ভিসা, এবং বলা থাকবে ক্লিয়ারলি যে আপনি কোনোভাবেই স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন না, আপনি কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন না। ইয়েস, আসতে পারবেন, ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করবেন, হয়তো অনেক বছর কারোর সাথে দেখা হচ্ছে না, ডেফিনেটলি আপনি আপনার ফ্যামিলির সাথে আপনি চলেন, 30 ডেজ দিবি, আপনি 30 ডেজ থাকেন, আপনি চলে যাবেন, আপনার টাকা আবার ওরা ফেরত দিয়ে দেবে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে একটু আমি জানতে চাই, বিষয়টা আমার এখনো জানা হয়নি বা পরিষ্কার নয়, আপনি হয়তো জানবেন নিশ্চয়ই। এই যে বন্ডের কথা বললেন, 5,000 10,000 15,000, ধরে নিলাম 5,000ই সর্বনিম্নটাই ধরে নিলাম, দুঃখিত, এইটা কি একটা পরিবারের জন্য, ধরেন যখন আমরা আবেদন করি 4 জন নিয়ে হতে পারে, 3 জন হতে পারে, 5 জন হতে পারে, পুরো পরিবারের জন্য 5,000 নাকি ইন্ডিভিজুয়াল 5,000 পার পারসন? তো বিশাল ব্যাপার এটা, যদি 15,000 হয় 5% 75,000। ট্রাম্প প্রশাসন তো সেটাই চাচ্ছে। আমি যদি 15 জনকে এক্সাম্পল যদি আপনি বলেন যে ফ্যামিলি আপনার 5 জন, এবং যদি 5,000 হয় তাহলে 1,000, তো এনিবডি ক্যান অ্যাফোর্ড ইট। গভর্নমেন্ট তো সেটা চাচ্ছে না। ট্রাম্প প্রশাসন চাচ্ছে আপনি হেভি মানি দিয়ে আসবেন, আপনার টাকা সিকিউর থাকবে, আপনি চলে যাবেন, টাকা ফেরত পাবেন, আপনি এই জায়গায়
30 days থাকেন, 15 days থাকেন, আপনি কিছু এই দেশে খরচ করবেন, এই দেশের ইকোনমিকে আপনি হেল্প করবেন। দিস ইজ গভর্নমেন্টের ইচ্ছা, ইকোনমিকে গ্রোথ করা। তার মানে এটা তো ইচ্ছা থাকলেও আবার অনেকে করতে পারবে না, এত অর্থ দিয়ে রাইট আনাটা এটা কম কথা নয়, রাইট, এবং তাই না? সেটা ডলার জমা দিতে হবে, হ্যাঁ, তো ডলারে জমা ডলারে দিতে জমা হবে। দিতে হবে। $15,000 মানে সেটা বাংলাদেশি টাকা আপনি প্রায় 18-20 বন্ড লাখ। নিতে পারেন, আপনার রিলেটিভ পে করতে পারে, আপনিও পে করেন, এনিওয়ে ওরা আপনাকে দিবে, ওই জায়গায় আপনার $5,000 টু ডলার জমা করবেন, আপনার প্রোগ্রাম শেষ, আপনি আপনার ডলার ফেরত পাবেন, ডলারই ফেরত দিয়ে দেবে। যা পাবেন অ্যাজ ইট ইজ তাই দিবে, যেভাবে দিবেন। তাহলে এক্ষেত্রে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা নিয়ে আরো কিছু প্রশ্ন আপনার কাছে আছে, যেমন ইমিগ্রেশন আবেদন থাকলে কি এটাকে ইমিগ্র্যান্ট ইন্টেন্ট হিসেবে ধরা হয় কিনা, এই প্রশ্নটি থাকবে। তবে অনেকক্ষণ ধরে দুজন দর্শক অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি রিফাত। জি আমি জামাইকাতে থাকি। জি। আমি জানতে চাচ্ছিলাম আমার বাবা মা বড় হজে যাবে, তো ওই বড় হজের জন্য যে বায়োমেট্রিক লাগে, ওনারা এখানে থাকে, এখান থেকে কি ওই হজের বায়োমেট্রিকটা দিতে পারবে কিনা? অনেক ধন্যবাদ রিফাত, আপনার। বাংলাদেশ থেকে যাবে হজে। আচ্ছা, বাংলাদেশ থেকে যাবে, এখান থেকে বায়োমেট্রিক করতে দেওয়া যাবে কিনা, এই তো? জি জি। অনেক ধন্যবাদ জনাব বিলায়েত হোসেন বিলাল। হ্যাঁ, শুধুমাত্র পাসপোর্ট আনতে হবে ওনাদের, আর পিকচার যদি থাকে 2x2 ওটা নিয়ে আসতে পারেন, অথবা আমরাও পিকচার নিতে পারি। ইয়েস, ইজি, এটা দিয়ে সেম ডে আপনারাই করে থাকেন প্রোগ্রাম। এটা? হ্যাঁ, চাইলে আপনার বাবা মাকে নিয়ে আসতে পারেন, একদিনই করা যাবে, সেম ডে প্রসেস করা যাবে। জনাব রিফাত, নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন, এটা করা যাবে, এখানে একদিনের মধ্যেই করা যাবে। এবং আজকের যিনি আমাদের সম্মানিত অতিথি আছেন বিলায়েত হোসেন বিলায়েত, এই কাজটি তারাই করে থাকেন, খুব সুন্দরভাবে আপনাদের করে দিতে পারবেন। কারণ আমার এক রিলেটিভকে অতি সাম্প্রতিককালে একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটি আমার করতে 2 বছর লেগেছিল, সেটা 1 মাসে করে দিয়েছেন। তো সুতরাং এখানেও আপনি আসতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি আমি কি জি, এখন প্রশ্ন কথা করুন। করতে পারি? জি জি, আমরা অপেক্ষা করছি। হ্যালো জি, হ্যালো হ্যালো জি জি, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল F4 এর ব্যাপারে। জি বলুন। তো জি, আমার ব্রাদার ইন্টারভিউতে উঠছেন, তো ওনাকে একটা ভিসা দেয় নাই, একটা কাগজ ধরায় দিচ্ছে যে ইউ আর নট এলিজিবল ফর দ্য ভিসা। তো এটা কি উনি কি আর কোনোদিন পাবেন, অনেক ধন্যবাদ আপনার ভিসা পাবেন? প্রশ্নের জন্য। কি জনাব ভিসার বিলায়েত জন্য, হোসেন কি ভিসার জন্য অ্যাপ্লাই করা? F4 ওকে, F4 মানে ভাই বোনের ক্যাটাগরিতে হ্যাঁ, সেটাই, করেছিল, হ্যাঁ, okay. কিন্তু ইন্টারভিউতে আপাতত যেহেতু হ্যাঁ হচ্ছে না, আপাতত হ্যাঁ। বলেছে ইউ আর নট এলিজিবল। রাইট। সরি, আপনি যেহেতু জানেন, ওর আমরা যেহেতু এখন জানি আপাতত হচ্ছে না, তারই পরিপ্রেক্ষিতে ওনার এই রেজাল্ট, বাট ইন ফিউচারে তো রেগুলার ওপেন হবে ইনশাল্লাহ, আবার উনি দাঁড়াইতে পারবে, তখন হয়তো দিবে, বাট তার মানে আপাতত হচ্ছে না, সেজন্য হয়তো আপনার ভাইকে দেয় না, বাট ইন ফিউচারে ইনশাল্লাহ দাঁড়াইতে পারবে, আশা করি ওনাকে ভিসা দিবে। এখন হয়তো হয়নি, ভবিষ্যতে হয়তো পেতে পারে, নিশ্চয়ই চেষ্টা করবেন, আমরা আশা করি সেটা যাতে হয়। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম বেলায়েত ভাই। আমি নিজাম বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল বেলায়েত ভাইয়ের কাছে। হুম। আমার শ্বশুর উনি অ্যাপ্লাই করেছিলেন ট্রাভেল ডকুমেন্টসের জন্য, আর উনি ট্রাভেল ডকুমেন্টসের জন্য অ্যাপ্লাই করে বাংলাদেশে চলে গিয়েছিলেন। আবার যখন বাংলাদেশ থেকে আসছেন, উনি আসছেন এই বছর লাস্ট 25 সালের অগাস্টের 17 তারিখ, কিন্তু উনি ট্রাভেল ডকুমেন্টসের 16 মাস পরে অ্যাপ্রুভাল পেয়েছেন আপনার সেপ্টেম্বরের 27 তারিখ 2025। এখন উনি তো মাঝখানে বাংলাদেশে চলে গিয়েছিল, এরপরে উনি অ্যাপ্রুভাল পেয়েছে। এখন আমরা কি এটা ইউজ করতে পারবো কিনা? 2 বছরের জন্য অ্যাপ্রুভাল পেয়েছেন উনি। মানে আবার এটা নিয়ে ট্রাভেল করতে Right. পারবেন কিনা, তাই তো? জি, হ্যাঁ, জি, জি, নিজাম ভাই, থ্যাংক ইউ। ইস্যু ডেট থেকে 2 বছর এটা ভ্যালিড আছে, উনি সেটা যেদিন আপনাকে ওরা ইস্যু করেছে 16 মাস পরে, স্টার্টিং হবে 16 মাস পর থেকে রেজাল্ট। সো এর মধ্যে যে ঘুরে আসছে সেটা এর মধ্যে পড়বে না। রাইট, ওরা উনার তো হয়েই গেছে, ওনার এটা চলে ট্রাভেলিং করে ফেলছে। ইস্যু ডেট থেকে 2 ইয়ার্সের ভ্যালিড, আপনি দেখবেন ইস্যু ডেট যেটা ওদের স্ট্যাম্প করা আছে প্রজেক্ট ইস্যুইং ডেট, ওই দিন থেকে 2 বছরের জন্য ভ্যালিড। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য, যেটি উত্তর দেয়া হলো। নিশ্চয়ই আপনার বাবা আবার যেতে পারবে, আসতে পারবে, তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মহসিন বলছি। জি। আমি আমার ছেলের জন্য একটা প্রশ্ন করব। সেটা হলো আমার ছেলে ওখানে বাই বন্ড সিটিজেন, এবং ও এখানকার পুলিশ অফিসার। তো ও আগে আগে একটা বিয়ে করছিল বাংলাদেশে, সে বউটা আনার সময় আমরা আনতে পারিনি। এই বিষয় হওয়ার আগেই সে অন্য জায়গায় যেভাবে হোক মানে ওইটা হয়েছে, হয় নাই। তো এরপরে আবার সে বিয়ে করছে বাংলাদেশে। বাংলাদেশে বিয়ে করার পরে 1 বছর হয়েছে আমরা অ্যাপ্লাই করছি। জি। এ- এ- এখন কি কি তাকে আনার বা কোনো কিছু কোনো শর্ট ভিজিট বিষয়ে আনার কোনো ব্যবস্থা করা যায় কিনা? একটা লাইনে থাকতে হবে নাকি, জি। একটু লাইনে থাকতে হবে নাকি? আপনি একটু লাইনে থাকবেন, আমাদের একটু হয়তো বিকল্প প্রশ্ন থাকবে। আচ্ছা, ওকে, মহসিন ভাইয়ের কোশ্চেন ছিল ওনার ছেলের বিয়ে আগে করেছিল ওয়াইফের সে- অ্যাপ্লাই করা ছিল, ইন্টারভিউ ডেট আসে নাই, অ্যাপ্লাই করা ছিল। হ্যাঁ, 1 বছর হয়েছে। নতুন যে বিয়ে করেছে না সেটা না, আগেরটা কি স্ট্যাটাস? আগেরটা তো আগেরটা যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে তাকে ডিভোর্সের ব্যাপার রাখতে হবে। হ্যাঁ, আগেরটাকে ডিভোর্স হয়েছে। ওইটা ডিভোর্সের পেপারও আমাদের কাছে গুড, সবার ওটা থাকতে হবে। জমা দিচ্ছি। নতুন নতুন আপনার ছেলে বিয়ে করার পর যেটা হয়েছে, ওটা কি আপনারা কতদিন আগে অ্যাপ্লাই করছেন? 1 বছর হয়েছে। ওকে, সো ওনার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য যদি আপনি, যেটা আমরা বিগিনিং থেকে আলাপ করতে চাচ্ছিলাম, লাইক B1 B2 চাইলে করতে পারেন, বাট আপনার আরেকটা সেকেন্ড কোশ্চেন ছিল ইন্টেন্ট। হ্যাঁ, উনি হচ্ছে ইন্টেন্ট। হ্যাঁ, সো উনি যদি দাঁড়ায়, আপাতত যেটা বলবে, বাট আমরা যেটা লাস্ট অনেক দিন যাবতই দেখতে আসি, হয়তো 1 মাসের মতো হয়ে যাচ্ছে, কাউকে ভিসা দিচ্ছে, বাট মেজরিটিকে বলছে যে আপনার কিন্তু অ্যাপ্লাই করা আছে। সো যখন নর্মাল আসবে, আপনার ডেট আসবে, তখন আপনি আসবেন। অনেকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না যাদের অ্যাপ্লাই করা আছে, ওরা জানে ডেট অফ বার্থ দিলে ইভেন আপনাকে জিজ্ঞাসাও করে যে আপনাকে অ্যাপ্লাই করা আছে কিনা, ইভেন ফাইলও আপনাকে লিখতে হয়। সো দ্যাট টাইম ওরা বলে যে আপনার ফাইল করা আছে, আপনার যখন ইন্টারভিউ ডেট আসবে ফাইনালটা, তখন আপনি আসবেন। বাট অ্যাগেইন যে কনসুলার অফিসার থাকবে, তার সম্পূর্ণ চয়েস, সে দিবে কি দিবে না, কাউকে দিচ্ছে। বাট মেজরিটি টাইমে আপাতত ওরা যেহেতু জানে ইন্টেন্ট যে আমরা আপাতত বন্ধ রাখছি, গ্রিন কার্ড দিব না, উনি সামহাউ চাচ্ছে যে যাবে। ইয়েস, অফিসারের চয়েস, দেবে কি দিবে না, বাট খুব কম হচ্ছে, মেজরিটি ডিনাই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে উনি যেটা চাইলে বললেন আপনি যে ট্রাই করে দেখতে পারেন, যদি আপনার হয় ইটস ফাইন, নাথিং লুজ। জাস্ট খালি আপনার ইন্টারভিউ একটু ফিস যাবে, জাস্ট ট্রাই করে দেখা যায়, try চেষ্টা করে দেখতে পারেন। দেখেন, যেহেতু ওখানে আপনার ছেলে আর এখানে পুলিশ ডিপার্টমেন্টে আরো কাজ একটা করে। ইজি ব্যাপার আছে, আগে ইন্টারভিউ সহজে পাওয়া চান্স ছিল না, এখন সহজে এখন ইন্টারভিউ সহজে ডেটটা হচ্ছে। পাওয়া যাচ্ছে, Interview সেটাও date-টা- ট্রাই করে দেখতে পারেন। আর তাছাড়া ওনার ছেলে আর যেহেতু আরেকটা ভালো ছিল, যদি অ্যাপ্লাই করার কারণ না থাকে, লেটস সি আমাদের যেটা গত 1 মাস যাবত নিউ যারা বিয়ে করেছে হচ্ছে, ওর আগেও বিয়ে করা ছিল, বাট অ্যাপ্লাই করি করে নাই নাই। সামহাও, ওরা চাইলে কিন্তু ফিয়ান্সে করতে পারে। ফিয়ান্সে কিন্তু আপনার গ্রিন কার্ডের সাথে রিলেটেড না, এবং ওদের ভিসা হচ্ছে, ওদের ভিসা ওদের ভিসা হচ্ছে। মানে যদি আপনি বিবাহিত অ্যাপ্লাই করা থাকে তাহলে আর তো চান্স নাই। যদি কেউ বিয়ে করছেন 3 মাস আগে, 6 মাস আগে, 2 মাস আগে, সামহাও অ্যাপ্লাই করেন নাই, এখন ওরা ফিয়ান্সে দেখাইতে পারে সেই সরাসরি না একই ধরনের প্রশ্ন সম্ভবত জেসমিন কামিনী করেছেন K1 ভিসার জন্য। ইয়েস, হ্যাঁ, এখন অ্যাপ্লাই করা যাবে, এই Yes. ভিসা দেবে কি এখন? সেই K1-ই আমরা বলতেছিলাম, এইটাই সেই জেসমিন K1-ই কামিনী। বলতেছিলাম। সো যদি অ্যাপ্লাই করা না থাকে, अगेन K1টা হচ্ছে যদি আপনি আগে অ্যাপ্লাই করা থাকে, যেটা ইন্টেন্ট আমরা বলতেছিলাম, এটা কিন্তু ইন্টেন্ট না। বাট যদি অ্যাপ্লাই করা থাকে তখন কিন্তু হচ্ছে না, তখন কিন্তু বলবে যে অ্যাপ্লাই করা আছে, তখন আর ফিয়ান্সা হচ্ছে না। যারা শুধুমাত্র এই পর্যন্ত অ্যাপ্লাই করেন কোনোদিন, তারা K1 এলিজিবল, তারা করতে পারেন, এবং উইল লাইফ ইজি ভিসা পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ জনাব মহসিন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তাছাড়া আপনার ছেলে যেহেতু এখানে পুলিশের চাকরি করে, এটাও একটা বোধহয় পজিটিভ হতে পারে, আমরা জানি না হবে কি না, তবে একটা আবেদন করে দেখুন, Right. চেষ্টা করে দেখুন, হয়তো এগুলো দিলে মানে পেতেও পারেন। আমরা যেটা বিগিনিং তে বলছিলাম, যদি ওনার ছেলের কোনো একটা ভালো ইভেন্ট থাকে, লেটস পদোন্নতি, হ্যাঁ, সেটা কিন্তু ওয়াইফ থাকে, সাধারণত থাকে, প্রেজেন্ট থাকে, এরকম যদি ভালো কিছু হয়, এবং এই জায়গা থেকে যদি ছেলে ভালো পুলিশ একটা চিঠি পাঠায়, যে জায়গায় তার প্রমোশনাল ব্যাপার আছে, এরকম ভালো একটা স্পন্সর যেন আপনি ইন্টারভিউতে, যখন আপনি ইন্টারভিউ দিবেন, মানে সিম্পল জাস্ট আমি ছেলেকে দেখতে যাই, তাতে কিন্তু ভিসার চান্স খুব কম। স্পেশাল কোনো ডে, আপনার ছেলে যদি লেটস সে কোনো একটা র্যাঙ্কে উপরে উঠলো, সেজন্য তার কোনো পোস্টিং এর কোনো একটা পার্টি হবে, এবং সেই পার্টিতে যদি অ্যাটেন্ড করতে চায়, ওটার যদি একটা ইন্টারভিউ কাগজপত্র নিয়ে যায় ভালো কিছু, আশা করি ইনশাল্লাহ দ্যাট টাইম ওরা কনসিডার করবে।
অনেক ধন্যবাদ জনাব মহসিন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। একই প্রশ্ন করেছিলেন জেসমিন কামিনী ফেসবুকে, আশা করি আপনার উত্তরটিও পেয়েছেন যে আপনি অ্যাপ্লাই করা যাবে কিনা। নিশ্চয়ই যাবে, যদি আগে কোনো easy অ্যাপ্লাই হবে। করা না না থাকে থাকে। তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটি যেহেতু গ্রিন কার্ডের সাথে সম্পর্কিত নয় সে কারণে ভিসা পাওয়াটা সহজ। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জেমিনী কামিনী। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার বলছি। জি আমি একজন আমেরিকান নাগরিক। জি তো আমার পারিবারিক ভাবে বাংলাদেশে একটা মানে বিবাহের কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে আছে। জি বিবাহ সম্পন্ন হয় না। এখন যেহেতু ইমিগ্রেন্ট ভিসা বন্ধ আছে, তো আমি কি তাকে অন্য কোনো ভিসার মাধ্যমে আমেরিকা নিয়ে আসতে পারি? এবার বিষয় একটু জানতে চাচ্ছিলাম। সেটাই আমরা আজকে আলোচনা করছি যে B1 B2 অর্থাৎ অথবা K1 এ যেতে পারে, বা K1 যেখানে ভিসাতেও আনতে K1 এ পারেন, করতে পারেন। বা B1 B2 ভিসাতে আনতে পারেন। যেমন বেলাল হোসেন। যদি B1 B2 হয়, ওটাতে কিন্তু আপনার মেবি টাকা 5,000 10,000 15,000 কোনো একটা অংশ পড়তে পারে। করতে পারে। K1 এ কিন্তু এটা নাই। আচ্ছা এবং B1 B2 তে ভিসা পাওয়া নাও টাফ, K1 কিন্তু ইজি। সো উনি যেহেতু বিয়ে করেন, এখনো বিয়ে রেডি হচ্ছে ওনার, ডেফিনেটলি অ্যাপ্লাই করে নাই, তাহলে তাহলে উনি ফ্রেশ আছে। উনি প্রমাণ করবে কি দিয়ে যে মানে সেটা fiancé। তার ফিয়ান্সে? হ্যাঁ, ফিয়ান্সে। দেখা সাক্ষাৎ হওয়া বা এই ধরনের চিঠিপত্র কোনো আদান document- প্রদান হচ্ছে, চলছিল, চলতেছে। ওনার কতদিন যাবত পরিচয় সম্পর্ক আছে, ফ্যামিলিগতভাবে কি পরিচিত আছে, বা উনি যদি আগেও দেশে গিয়ে থাকে, যদি এয়ারপোর্টে মেয়ে এসে থাকে, থাকে। তার সাথে যদি এরকম পরিচয় থাকে, কমিউনিকেশন প্রুভ করতে হবে হ্যাঁ, যে সেটাই fiancé, বলছি। আমি জাস্ট আপনাকে অ্যাপ্লাই করলাম, বা Fiancé 7 দিন আগে বলে, পরিচয়, fiancé বলে ফিয়ান্সে দিয়ে হবে অ্যাপ্লাই না। করলাম না, সেটা কিন্তু চলবে না। একটা মানুষ আপনার সাথে 1 বছর 2 বছর 3 বছর সম্পর্ক ছিল, তাইলে আপনার সাথে অনেক ট্যাক্সে হোক, বিভিন্ন সো মেনি ওয়ে আপনার সাথে কানেক্টেড আছে, আপনাদের পিকচারে আছে। যদি সে ভদ্রলোক দেশেও গিয়ে থাকে, ওনাদের সাথে ওদের দেখা সাক্ষাৎ পরিচয় পর্ব থাকবে ডেফিনেটলি। এবং দেশের রিলেটিভ ওয়েও যদি ওদের পরিচিত থাকে, চলাফেরা থাকে, যে দিস ফ্যামিলি ওদের একটা কানেক্টেড আছে, এরকম যদি প্রুভ করতে পারেন, অনেকটা ইজি হবে ভিসা পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ শাহরিয়ার, আশা করি আপনার প্রশ্নের উত্তরও পেয়েছেন। জেসমিন কামিনী তিনি আপনার ফোন নম্বরটি চেয়েছেন, এটা কি দেওয়া আপনার অফিসের ফোন নম্বর? কি আমাদের ইয়ে থেকেই পাবেন, বিজ্ঞাপন পারবে। থেকে, বা আপনি যদি বলতে চান বলতেও পারেন। আমার ফোন নাম্বার যদি চান, সেটা হচ্ছে 9172098191। অনেক ধন্যবাদ জেসমিন কামিনী। কোনো কারণে যদি লিখতে না পারেন, এই অনুষ্ঠানটি পরবর্তীতে ফেসবুক বা ইউটিউবে থাকবে, সেখান থেকে দেখলেও আপনি নাম্বারটি লিখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি মিশিগান থেকে বলছিলাম, নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক Okay. আছে। আমি গত 1 বছর আগে ইয়াতে আসছিলাম, কানাডা থেকে আসছিলাম। এসে এখানে অ্যাসাইলাম মারছিলাম। so এখন আমার মা এখানে গ্রিন কার্ড হোল্ডার, তো আমি কি ওনার মাধ্যমে ওয়েবার নিতে পারি? অনেক ধন্যবাদ সম্ভব। আপনার প্রশ্নের জন্য। জনাব বেলায়েত হোসেন বেলাল। ওনার আম্মা গ্রিন কার্ড হোল্ডার। ওনার আম্মা গ্রিন Green কার্ড card হোল্ডার, holder এবং কিন্তু ওনার উনি asylum করা আছে। অ্যাসাইলাম করা ছিল, Okay. এক জেলও খেটেছেন, কারাগারে ছিলেন। Right. এখন ওনার মায়ের মাধ্যমে মানে ইয়া করতে পারবেন। মা তো গ্রিন কার্ড, এটাতে তো green অনেক লম্বা প্রসেস। ওনার অলরেডি অ্যাসাইলাম করা আছে। মায়েরটা থেকে আশা করি তার আগে ওনারটা যদি, যেহেতু উনি অলরেডি জেলে ছিলেন, সো ওনার রেকর্ড আছে, ওনার ফিঙ্গারপ্রিন্ট আছে, সব কিছু আছে, উনি বর্ডার ক্রস করে না, যে ওনার কোনো রেকর্ড নাই। সো ওনার অনেকটাই ইজি ওপেন আছে। মায়ের আগে মেবি ওনার অ্যাসাইলামের চান্স থাকতে পারে। এই যে আমার ব্রেন যা বলে এক সেটা বছর বললাম। আগে কানাডা থেকে আসছেন। রাইট, বাট ওনার অ্যাসাইলাম করা আছে, উনি বলছে ওনার অ্যাসাইলাম করা আছে। তো যেহেতু অ্যাসাইলাম করা আছে, এখন যদি উনি অ্যাসাইলাম উইথড্র করতে চায়, মায়ের থ্রুতে যেতে চায়, যদি মা পাসপোর্ট দেয় হইতো, তাহলে অনেকটা ইজি হইতো। আচ্ছা, আপনার আম্মা সিটিজেন যদি হইতো, যেহেতু আপনার আম্মা সিটিজেন না, ইয়েস চাইলে আপনি ওটাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারেন। যেহেতু আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম এখনো পর্যন্ত ডিপোর্ট যদি না হয়ে থাকে, কোনো ধরনের যদি কমপ্লেক্সন না থাকে, আশা করি আপনার যা আছে ওটাতে থাকেন। আপনার আম্মা যখন হয় তখন আপনি ট্রান্সফার করেন, উইল বি লট ইজি। যখন আপনি অ্যাসাইলাম কেস এখনই যদি আপনি উইথড্র করেন, আপনার আম্মা কিন্তু আপনার জন্য অ্যাপ্রুভালে কিছু করতে পারবেন না এখন। করতে পারবে না। তাইলে কিন্তু আপনার এখন যেটা রেডি করা আছে, এই ফাইলটা সামথিং আপনি লস করতেছেন। সো বেটার আই উড সে, যদি আমার কেস হইতো, তাহলে আমি বলতাম যে আপনার যেটা অ্যাসাইলাম আছে, যেহেতু আপনার ডিপোর্টের অর্ডার নাই, আইসো আপনাকে কিছু করতে পারবে না। আপনার ডিপোর্ট যতক্ষণ পর্যন্ত অর্ডার নাই, ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবেন না।
ইয়েস, এখন আমরা সোশ্যাল মিডিয়া সারাদিন এটা দেখে আইস ধরে হ্যাঁ, নিয়ে ওই যাচ্ছে, প্রশ্নটা আপনাকে করতে চেয়েছিলাম যে this and অনেকেই that, বলে। এটা কেন হচ্ছে, কেন করতেছে, কার কি স্বার্থে করে, কারা করে, কেন করে আমি জানি না। আমার জানা মতে রানা ভাই, আপনাকে যদি জিজ্ঞাসা করি অথবা দর্শককে যদি জিজ্ঞাসা করি, কারো যদি শুধুমাত্র ডিপোর্টার অর্ডার স্যার আজও পর্যন্ত কোনো গ্রিন কার্ড দাঁড়িয়ে কেউ কোনোদিন আইস পিক আপ করছে কিনা, ওর কোনো রিজনে তাদেরকে অ্যারেস্ট করছে কিনা, আমি চ্যালেঞ্জ দিলাম একজনকে পাবেন না। জাস্ট সোশ্যাল মিডিয়া থেকে শুধু গুজব ভয় ধারণা ছড়ানো হয়। যে কি বলে আইস এসে গ্রিন কার্ড দাঁড়িয়ে নিয়ে গেছে। আগে কারণটা জানেন কেন নিয়ে হ্যাঁ, গেছে? হয়তো সে ভদ্রলোকের নিছে, কোনো সমস্যা হয়তো থাকতে পারে। হয়তো নিয়েছে, কিন্তু হ্যাঁ, তারা যদি আপনি অপরাধ crime করে করেছে, থাকেন, অপরাধ ক্রাইম করেছে। করে থাকেন আপনাকে করবে। হাজবেন্ডের সাথে মারামারি থাকে, ওয়াইফ কল দিয়েছে, ইয়েস, হাজবেন্ডকে ধরে নিয়ে যাবে। যদি আপনি কোনো ক্রাইম করেন সেটা আপনার পাসপোর্ট দাঁড়িয়ে করে নিতে পারে, হ্যাঁ, তাই না? সো আমরা স্টিল যদি এয়ারপোর্টে নামি, আপনি দেখবেন 100 মধ্যে 75টা লোক, 75% লোক কিন্তু গ্রিন কার্ড দাঁড়িয়ে। এয়ারপোর্টে দেখবেন গ্রিন কার্ডের লাইন হয় 7টা থেকে 8টা, আটটা। ইউএস পাসপোর্টের লাইন দেখবেন মাত্র একটা। এবং অনেকে বলে ইউএস পাসপোর্ট, আমি ভাই ভয় পাচ্ছি দেশে যাব। হ্যাঁ, গ্রিন কার্ড ধারী তো অরা হয়ে বলে গেছে। ইমিগ্রেশন অফিসার আমাকে অনেক কোশ্চেন করে, ভাই ইমিগ্রেশন অফিসার ইউএস পাসপোর্ট আপনার বাই ইট সেলফ চেক আউট, কোনো ইমিগ্রেশন অফিসার ওই জায়গায় নাই। আপনি জাস্ট ক্যামেরার সামনে দাঁড়াবেন, আপনার পিকচার ছবিটা শুধু করে ক্যাপচার করবে, লেখা থাকবে ডান গো, শেষ, আপনি চলে আসেন। ইমিগ্রেশন অফিসার নাই। স্টিল কালকে একজন এসে আমাকে বলতেছে, ভাই আমি যেতে পারবো না। ভাই কেন, কি সমস্যা আপনার? ভাই ইমিগ্রেশন অফিসার অনেক হার্ড টাইম দিচ্ছে। কোথায় হার্ড টাইম দিচ্ছে? না। কয় না সবাইকে ফেরত দিতেছে। আপনি কোথায় দেখলেন? সবাই ফেসবুকে দেখছি। আমি না, বললাম যে সুপ্রিয় ভাই দর্শক, আমি হ্যাঁ। নিজে এয়ারপোর্ট থেকে আসি, আপনি ইউএস পাসপোর্ট হোল্ডার, আপনার ওই জায়গাতে কোনো ইমিগ্রেশন অফিসার না, আপনি কার সাথে কথা বলবেন? আপনি চাইলেও কথা বলতে পারবেন না। সেটাই। নো অফিসার ইউএস পাসপোর্ট, আপনারটা আপনি নিজে চেক আউট করে চলে আসবেন। জাস্ট অনলি পিকচার, ক্যামেরার সামনে দাঁড়াবেন, একটা ডিস্টেন্স দেওয়া আছে কতটুকু আপনি, এবং পায়ের সাপ পর্যন্ত দেওয়া আছে, ওই জায়গায় দাঁড়াবেন, ক্যামেরায় তাকাবেন, পিকচার ডান, গেট আউট। কারোর সাথে কথা বলা নাই, কোনো ইমিগ্রেশন অফিসার নাই আপনার জন্য ইউএস পাসপোর্টের জন্য। তারপরেও ফেসবুকে চলতেছে, সোশ্যাল মিডিয়ায় চলতেছে। আমরা এই সোশ্যাল মিডিয়ার পিছনে আমরা অনেকটাই সচেতন হওয়া দরকার। সোশ্যাল মিডিয়া কে কি বললো কি না কি, ওটা না দেখে বাস্তব আপনার আত্মীয় স্বজন কে দেশ থেকে আসছে, আপনার পরিচিত কেউ দেশ থেকে যদি এয়ারপোর্ট হয়ে আসে, আলাপ করেন, দেখেন, জিজ্ঞাসা করেন আদৌ কোথাও কোনো সমস্যা আছে কিনা। যে 75% মানুষ গ্রিন কার্ড দাঁড়িয়ে যারা আসতেছে, আদৌ কি কাউকে একজনকে ডিপোর্ট করা হয়েছে? ওকে, আইন তো সবার জন্য সমান। আপনার কি রিজন আপনি ডিপোর্ট করবেন? গ্রিন কার্ড আছে বলে কি আপনি অপরাধী? না, তো আপনার কেন ডিপোর্ট করবে? আইন কি নাই এই দেশে? চাইলেই কি আপনি কেউ কিছু করতে পারেন? ইমিগ্রেশন এটা অফিসে আইনের দেশ। আইনের দেশ। শুধুমাত্র এটাই শেষ না, আরো একটা ল আছে এদেশের। যদি লিগাল এন্টিতে আপনি এই দেশে আসেন, আপনি এই জায়গায় ঢুকতে দিতে বাধ্য, আপনি আইন পাওয়ার অধিকার রাখেন। সেটাও একটা বিষয়। যদি লিগাল এন্ট্রিতে আসেন, ইলিগাল না, বর্ডার ক্রস না, এনি এয়ারপোর্টে হোক অর বাই বর্ডার হোক, ভিসা নিয়ে যদি আপনি আসেন, ইয়েস, যদি আপনার এগেইনস্টে কিছু থাকে এলিগেশন, দ্যাট টাইম অফিসার চাইলে আপনাকে ফেরত দিতে পারবে। আদারওয়াইজ লিগাল যদি হয়, না, আপনার আইন পাওয়ার অধিকার আছে। না, এটা তো বিশাল ব্যাপার, রাষ্ট্রের নিরাপত্তার বিষয়ে জড়িত বলে এটা হচ্ছে। Right, সেটাই। আপনি আমার আপনার পরিবারের কথাও যদি চিন্তা করি, আপনার সন্তান বা আমার সন্তান যদি পরিবারের এমন কোনো কাজের সাথে জড়িত থাকে যেটা মান সম্মানের সাথে জড়িত, ওই ছেলেকে বা মেয়েকে আমি বাড়িতে ঢুকতে দেবো? Nope. দেবো না। না, তো স্বাভাবিক এটা। সেটাই। তো সুতরাং অপরাধ Right, করলে, তো অপরাধ যদি হ্যাঁ। কেউ করে, সেটাকে আমরা এক কেন করব? হ্যাঁ। অপরাধী এবং নিরপরাধী, যার গ্রিন কার্ড আছে কোনো অপরাধ করে নাই, যার পাসপোর্ট আছে সে অপরাধ করছে, তো পাসপোর্ট থাকা হলে তো সে অপরাধ করার জন্য মাপ পাবে না, সেটাই তারও বিচার হবে। সেটাই। যদি এবং অপরাধ না তাকেও করে কিছু করতে আমার পারবে। সন্তান, তাকে তো আমি Right, তো কোনোভাবেই green card-এর ঘরের জন্য তো বাইরে কোথাও রাখতে লেখা পারবো না। নাই যে ভাই গ্রিন কার্ড আছে আপনি দেশে যেতে পারবেন না, সেটাই। অথবা আপনি কোথাও যেতে পারবেন না। সো এগুলি জাস্ট সোশ্যাল মিডিয়ার একটু বাড়াবাড়ি। হয়তো আমাদেরই সচেতন হওয়া উচিত যে আদৌ আপনি দেখেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার পরিচিতর মধ্যে কারো কোথাও ট্রাভেলিং এ আদৌ কারো কোনো সমস্যা ছিল কিনা, কাউকে এ পর্যন্ত ডিপোর্ট করছে কিনা। সবাই আমরা শুধু শুনি, বাট যদি জিজ্ঞাসা করি কাউকে, ভাই আপনার পরিচিত কি কারো কি এরকম অবস্থা হয়েছে, হয় না। সেটাই তো। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আজকে এই আলোচনার প্রেক্ষিতে বুঝতে পেরেছেন যে যদি কোনো অপরাধ না করে থাকি আমরা, সেটা গ্রিন কার্ডধারী হই বা সিটিজেন হই, এয়ারপোর্টে আপনাকে ঢুকতে দেবে না, এই ধরনের কোনো রেকর্ড আমাদের অন্তত জানা নেই। হ্যাঁ, যদি কেউ অপরাধ করে থাকে সেটাও না, অপরাধ করলে প্রত্যেকেই শাস্তি আপনার পেতে কর্তব্য হবে, নেবে আপনাকে। সেক্ষেত্রে কারো কিছু করার নেই। সুতরাং এই ফেসবুক বা ইউটিউবে নানান জনে নানান রকম যে বিভ্রান্তিমূলক প্রচার করে থাকে, সেটা কোনোভাবেই বিশ্বাস করা আমাদের জন্য ঠিক নয়। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই টেলিফোনে আছেন, আপনাদের ফোনগুলো নেব, একটা বিরতি নিতে চাই, বিরতির পরে এসে আপনাদের টেলিফোনগুলো নিব।
সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের অতিথি জনাব বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে আরো অনেক দর্শক আমাদের টেলিফোনে আছেন, তাদের ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি আলী হোসেন বলছি জি, নিউ ইয়র্ক থেকে। আমি আজকে বিগত 13 বছর এসেছি। আমি এসআইএম করি, এসআইএম করে আমার ফ্যামিলি নিয়ে আসছি। আমার ফ্যামিলি গ্রিন কার্ড পাই গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার ফ্যামিলি গ্রিন কার্ড পাই গেছে, আমার মনে গত 1.5 বছর আগে আমার মনে কেস ডিনাই করে দিচ্ছে আমারটা। আচ্ছা। এখন আমি আবার পুনরায় অ্যাপ্লাই করছি। এখন আমার ফ্যামিলি গ্রিন কার্ড পাই গেছে, আমার একটা ডিনাই করেছে বিএনপির কারণে। এখন আমার মনে এটা গ্রিন কার্ডটা পাওয়ার আশা আছে কিনা, বা কোনো উপায়ে আপনি এখানে কোনো সুবিধা পেতে পারেন কিনা, এটি আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ আলী হোসেন ভাই। আপনার প্রথমটা ডিনাইড, বাট ওনার সেকেন্ড অ্যাপ্লাই আছে। উনি সেকেন্ড টাইম অ্যাপ্লাই, রিঅ্যাপ্লাই ওর কনসিডারেশন ওর ফ্যামিলি যেহেতু গ্রিন কার্ড অ্যাপিল করা আপনার করা আছে। আনটিল ওটা ডান হওয়ার আগ পর্যন্ত সহজে মনে হচ্ছে না আপনার ওটাও। সো এ পর্যন্ত আপনি সেফ। আপনার ওয়াইফ যখন গ্রিন কার্ড থেকে পাসপোর্টে চলে আসবে, তখন আপনি চাইলে স্ট্যাটাস আবার চেঞ্জের অ্যাপ্লাই আপনি করতে পারবেন। সো আপাতত আপনার যেভাবে আছে ওটাই থাকতে হবে, কোনো চেঞ্জ করা আছে না। যেটা আপনার রিঅ্যাপ্লাই আর কনসিডারেশনের জন্য আপনার অ্যাপ্লাই করা আছে সেটা চলবে। তারপরও আপনার যে অভিজ্ঞ লয়ার আছে, যার সাথে আপনি অ্যাপ্লাই করা কন্টিনিউ কাজ চলতেছে, আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি উনি আপনাকে ভালো পরামর্শ দেবেন। অনেক ধন্যবাদ জনাব আলী হোসেন আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ইমিগ্রেশনের ব্যাপারে দুইটা প্রশ্ন আছে। জি বলুন। বুঝছেন? আমার প্রশ্নটা হলো যে আমার মেয়ে বিয়ে করে করছে, অ্যাপ্লাই করছে, বুঝছেন? কিন্তু ওরা নিজেরা করছিল এর আগে 1 বছর হয়ে গেছে, কিন্তু তারপরে আবার এটা মানে আপনার মেয়ে বিয়ে করে অ্যাপ্লাই করছে কি তার হাজবেন্ডের জন্য বাংলাদেশে? না না না, হাজবেন্ড অ্যাপ্লাই করছে আমার মেয়ের জন্য। আচ্ছা আচ্ছা। বুঝছেন? তারপরে এখন ওরা আবার লয়ারের মাধ্যমে আবার আজকে 4 মাস হয়ে গেছে অক্টোবরের 20 তারিখে এই করছে লয়ারের কাছে। তা এখনো পর্যন্ত কোনো কিছু আসতেছে না, এই জন্য আমি খুব চিন্তিত। আরেকটা প্রশ্ন হলো যে আমার গ্রিন কার্ড আছে, আমার এই বছরই আমার হিসেব হবে, তাহলে কি আমার মেয়েকে আমি করতে পারবো? আপনি একটু লাইনে থাকবেন, সব কথা আমি ঠিক মতো বুঝিনি, তারপরে যদি প্রশ্ন লাগে তাহলে। ওকে, ওনার মেয়ের কোন এক ছেলের সাথে ওনার পরিচিত আত্মীয় স্বজন বা যাই হোক কারো একজনের সাথে ওনার বিয়ে বন্ধন আবদ্ধ, এবং সম্ভবত ছেলে নিজেই অ্যাপ্লাই করছে, দেন হয়তো ওটাও 1 বছর হয়ে গেছে। যেহেতু হয় নাই, মানে নিজে নিজে করা ছিল, ওনার মেয়ের জামাই সম্ভবত অ্যাপ্লাই করছে ওনার মেয়ের জন্য, সেটা হয়তো 1 বছর হয়ে গেছে, উনি ভালো রেজাল্ট পায় নাই ওনার ভাষ্য মতে। তারপরে কি করে মেয়ের জামাই আবার কোন একটা লয়ারের কাছে গিয়ে আবার অ্যাপ্লাই করে, সেটা হয়ে গেল 4 মাস। সো অ্যাপ্লাই করা প্রথমটা হয়তো ডেফিনেটলি ওনার কিন্তু অ্যাপ্লিকেশন আছে, ইটস এ সেকেন্ড অ্যাপ্লিকেশন, আই ডোন্ট থিঙ্ক সো নিউ নাম্বার, মেবি সেম নাম্বার। ওকে, নাও যারা গ্রিন কার্ড পাবেন, ইমিগ্রেন্ট ভিসা যারা দাঁড়াবেন, তাদের তো আপাতত হচ্ছে না। এখন ওনার ইচ্ছা হচ্ছে যে আমি যদি অ্যাপ্লাই করি আমার মেয়ের জন্য, সেটা ফাস্টার হবে কিনা। ওটা তো লঙ্গার হবে, অনেকটা ইজি হবে আপনার মেয়ের জামে যেটা অ্যাপ্লাই করা ছিল ওটা থেকে। আপনি যদি করতে চান, মেয়ে তো ডেফিনেটলি 21 and up, তো আপনারটা তো অনেক লম্বা সময় লাগবে। সো মেয়ের জমা যেটা আছে, যদি ইমিগ্রেশন সিস্টেম একটু বেটার হয়ে যায়, এখন পজ আছে, নাও সাসপেন্ডেড, সিস্টেম যদি চালু হয়, আশা করি ওনার ফাইল আবার কাজ হবে অন্য 10 জনের মতোই ভালো হবে। আপনার মেয়ের জমা যেটা অ্যাপ্লাই করছে ওটা থাকাটাই মঙ্গল। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নর্থ ক্যারোলাইনা থেকে নিসা বলছিলাম। জি, আমি প্রথমে ধন্যবাদ দিতে যাচ্ছি জনাব বেলায়েত হোসেন বেলায়েতকে, কারণ ওনার পরামর্শ মতো এর আগে আমি কংগ্রেস অফিসে গিয়েছিলাম এবং ভালো ফল পেয়েছিলাম। থ্যাংক ইউ। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ডের ইন্টারভিউ ছিল 27 তারিখে।
আমাদের কেসটা এক্সপেডিট করা। এখন আমার বেবি হয়ে গিয়েছিল 8 মাসে। আর ডিউক হসপিটাল থেকে তার পেপার সরাসরি মানে কংগ্রেস অফিসের মাধ্যমেই তার পেপার পাঠানো হয়েছিল, কিন্তু ইন্টারভিউর পরে ভিসা দেয়নি। এখন এটাও কি এক্সপেডিট করার কেসও কি নর্মাল যে প্রসেস চলতেছে তার সঙ্গে সম্পৃক্ত? অনেক ধন্যবাদ লিসা আপনার প্রশ্নের জন্য। জনাব বিলাল হোসেন বিলাল। আবারও সেম প্রথম কোশ্চেনের সাথে ইন্টেন্ট ইনট্যাক্ট। ইন্টেন্ট আপাতত যেহেতু আপনার হাজব্যান্ড এবং উনি আসলে গ্রিন কার্ড পাবেন, যারা এই দেশে ঢুকার পরে গ্রিন কার্ড পাবেন এমনি, সেটা ফ্যামিলি পিটিশন থেকে হোক, হাজব্যান্ড ওয়াইফ থেকে, এনিওয়ে যারা শুধুমাত্র গ্রিন কার্ড পাবেন আমেরিকা ঢুকার পরে, আপাতত তাদের ইন্টারভিউতে কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে না, ইন্টারভিউ হচ্ছে না। সো আনটিল আনলেস ওদের যদি আবার ওপেন করে ইনশাল্লাহ তখন করতে পারবেন। অনেক ধন্যবাদ লিসা আপনার প্রশ্নের জন্য। জামাল জসিমউদ্দিন তিনি একটি প্রশ্ন বলেছেন যে আমি B1 B2 ভিসা এখানে এসেছি 3 বছর হয়েছে, এখন আমি চাইলে কি দেশে যেতে পারবো? আমার ওয়ার্ক পারমিট আছে এখানে। দেশে যাওয়ার জন্য কোনো কাগজপত্র লাগে না। এরপর যদি আপনি শুধুমাত্র জিজ্ঞাসা করেন যে আসতে আপনার পারবেন কিনা সেকেন্ডারি সেটা হচ্ছে কথা। আশা নিয়ে আমরা আসবো পরে, প্রথম উনি বলছে যাবেন। অনেকে আছে যে সম্ভবত হয়নি কিছু, আমি চলেই যাবো ফর এবারের জন্য। যদি কেউ চলে যেতে চায় আপনাকে এয়ারপোর্ট কিছু বলবেন না, যদি হয়তো জিজ্ঞাসা করতে পারে আপনার গ্রিন কার্ড আছে কিনা, আপনি বলবেন যে আমি ফর এবারের জন্য চলে যাচ্ছি, ডান। কোশ্চেন যদি বলেন যে আপনি আসতে পারবেন কিনা, আসার জন্য আপনার আসার ডকুমেন্ট বাধ্যতামূলক। ওনার আসার কোশ্চেন ছিল না, ওনার কোশ্চেন ছিল শুধুমাত্র যাওয়া নিয়ে। সো যদি এয়ারপোর্ট আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার গ্রিন কার্ড আর সেকেন্ড এন্ট্রি পারমিট কিছু আছে কিনা, ওনার অ্যান্সার হবে আমি ফর এবারের জন্য চলে যাচ্ছি, আর নাই পেপার ওয়ার্ক। ইজি। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক। নিশ্চয়ই মাকসুদুর রহমান তিনি একটি প্রশ্ন রেখেছেন যে আমি অ্যাসাইলাম গ্রান্টেড হওয়ার পর গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করেছি, গ্রান্টেড হওয়ার 9 মাস পর, এখন 16 মাস চলছে অ্যাপ্লিকেশন করার, কিন্তু এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট টেকেন দেখায় কি রকম টাইম লাগতে পারে বা দেরি হলে কি করা যায়? ধন্যবাদ মাকসুদ ভাই। ওনার অ্যাপ্রুভড সম্মত অ্যাসাইলাম থেকে, তাই না? ওকে, গ্রান্ট হয়েছে। হ্যাঁ, গ্রান্ট ইজ অ্যাপ্রুভড। এখন ওনার ফিঙ্গারপ্রিন্টের ডেটের জন্য সম্মত উনি অপেক্ষা আছে, তারপরে যেটা হয়তো উনি ফাইনাল গ্রিন কার্ড পাবেন। ওকে, সো ফাইনাল গ্রিন কার্ডের জন্য আপনি একটা কল করতে পারেন, যেটা ভদ্রমহিলা মির্জা যিনি বললেন, এরকম আপনিও কল করে হেল্প নিতে পারেন যে আমার কেস অ্যাপ্রুভ, ইউএসসিআইএসকে আপনি কল দিতে পারেন, ভয়ের কোনো কারণ নাই। রেগুলার অফিসারই যারা ফোন পিক করবেন, আপনি জাস্ট ওদেরকে এক্সপ্লেন করতে পারেন আপনার কি সিচুয়েশন, কোথায় আপনি ডেফিনেটলি বাংলাদেশ ছাড়া আপনি আশেপাশের দেশে কোনো ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, যে জন্য আপনি হয়তো তাদের সাথে মিট করবেন। অবশ্যই বাংলাদেশের কথা বলবেন না। দেন ফাইল যদি আপনার পেন্ডিং থাকে, ওর কোনো যাচাই বাছাই লাস্ট অংশে আছে, এক্সপার্ট ওরা হয়তো করতে পারবে অফিসার, আপনি অ্যাটলিস্ট হেল্প পাবেন। ওদের সাথে কথা বলে অনেকটাই আপনার সলভ হবে। আশা করি আপনি ওদেরকে কল করে হেল্পটা নিতে পারেন। আর কারো যদি এরকম সেম সিচুয়েশন থাকে, শুধুমাত্র অ্যাসাইলাম থেকে তার কেস ডান, অ্যাপ্রুভড, বাট গ্রিন কার্ড কবে আসবে, অনেক সময় 1 বছর 2 বছর লাগে, 1 বছর 2 বছরও লাগে, আর কোনো রিজনে লম্বা সময় লাগতে পারে। তো সুতরাং যদি কেউ চায় সেটা আমি যে আমি তো ট্রাভেল করতে চাই, সে ট্রাভেল ডকুমেন্ট জন্য অ্যাপ্লাই করতে পারে। অনেক ধন্যবাদ মাকসুদুর রহমান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে একটু ধৈর্য ধরুন, সবচেয়ে বড় কাজটা যেহেতু হয়ে গেছে, সুতরাং আর অসুবিধা নেই, ধৈর্য ধরুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব বিলাল হোসেন বিলাল, আপনারও সারাদিনের কর্মব্যস্ততা থাকে, আবার আমি জানি এখন যে অনেক রাত্রি পর্যন্ত কাজ করবেন, তারপরেও আপনি যে চমৎকার আজকে বিষয়টি নিয়ে কথা বলেছেন, যদিও অনেক প্রশ্ন ছিল সেগুলো করতে পারিনি বিষয়টি নিয়ে, কিন্তু দর্শকদের অনেক প্রশ্নের আমরা জবাব বা তাদের জিজ্ঞাসাটাই বড়, সে জিজ্ঞাসাগুলো উত্তর দিতে পেরেছি, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে, ভালো থাকবেন সবাই। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যেটা মোটামুটি কথা বলেছি যে আমাদের যাদের জন্য, আমার বাবা মা হোক, স্ত্রী পুত্র হোক বা সন্তান যারাই থাক না কেন, যাদের জন্য আবেদন করেছি, দীর্ঘদিন ধরে ব্যাকলগে পড়ে আছে, তারা যদি বিকল্প একটি উপায় আছে B1 B2 ভিসায়, আমরা চেষ্টা করে দেখতে পারি, যদি আনা যায় তাহলে দেখা হলো, তারপরে না হয় চলে গেল, যদি বন্ড দিয়ে আনতে হয় আনতেও পারি, দেখা হওয়াটাই তো বড়। এই যে মনের আকুতি, মনের ক্ষুধা, আমার প্রিয়জনকে দেখতে পাচ্ছি না, সেটা যদি
যে কিছুর বিনিময়ে যদি আমরা করতে পারি, সের থেকে বড় শান্তি তো আর কিছু নেই। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।